আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী তাহের ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। তাহের ভাইয়ের আগমন তাহের ভাই আসছে, এলাকাবাসী ডাকছে, মাছি ডাকছে। তাহের ভাই আসছে। আজ 14 গ্রামের জন্য ঈদ। আমরা সকালে বৃষ্টি পেয়েছি, আবার রোদ দেখেছি, আর 25,000-এর বেশি তরুণ যুবক এই 14 গ্রামকে পরিবর্তন করার জন্য এখানে হাজির হয়েছে। এখানে অনেক বড় নেত্রী এসেছিলেন, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, অধ্যাপক গোলাম আজম। কিন্তু আজকের যে সমাবেশ, এই পরিমাণের জনতার উপস্থিতি কখনো হয়নি। আমি গাড়িতে আসছিলাম, বুক খুলে দাঁড়িয়ে দেখলাম যে এইদিকে আধা কিলোমিটার আর ওইদিকে বাজার পর্যন্ত লোকের উপর আনলো। আমি ভেবেছিলাম মাঠে লোক কম, এরা হাঁটতেছে, কিন্তু মাঠে ঢুকতে গিয়ে দেখলাম যে এখানে মাঠ কমপ্লেক্ট ভর্তি এবং পুরা রাস্তার দুই পাশে ঈদগাহ মাঠে, তার ওইদিকে দোকানে এবং এইদিকে ওই হাইওয়ে পর্যন্ত মানুষ আর মানুষ। আলহামদুলিল্লাহ, এটা কি ঈদের আনন্দ নয়? কিন্তু আজ অত্যন্ত বেদনা। বেদনা এই জন্যেই, এই 14 গ্রামের ছাত্র শিবিরের সভাপতি শাহাবুদ্দিন, সে আজকের এই যদি থাকতো, তাকে কোন ভলান্টিয়ারের ড্রেস পরে আমার সামনে সামনে হাঁটতে আমি দেখতে পেতাম। এইরকম অনেক ভাইয়েরা এখানে শহীদ হয়েছে। এখানে অনেক মুরব্বী যাদেরকে আমি চিনি, জানতাম, আমার সাথে কাজ করেছিলেন, এখানে অনুপস্থিত। তারা মারা গিয়েছেন। আমার ইচ্ছা ছিল তাদের মৃত্যুর খবর পেয়ে জানাজা পড়তে এখানে আসবো, কিন্তু জানাজা পড়তে পারিনি। আমি আসতে পারি নাই, আপনারা জানেন। বেদনায় আমার বুকের রক্ত ছিল, চোখের পানি নয়। এই 14 গ্রামে আওয়ামী লীগ, জামাত ইসলামী, বিএনপি, অন্যান্য দল এবং যারা দল করেন, সকলেই বিগত 15 বছর নির্যাতিত হয়েছে। আপনারা হয়তো ভাবছেন অত্যাচার, হত্যা করেছে আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগের কথা কেন বলছি নির্যাতন? আওয়ামী লীগের এক গ্রুপ আরেক গ্রুপের নির্যাতন করেছে, ঠিক কিনা? আওয়ামী লীগের এক গ্রুপ আরেক গ্রুপের লোককে হত্যা করেছে। শুধু আমার ইউনিয়ন আলপোড়া আওয়ামী লীগ কর্তৃক 8 জন আওয়ামী লীগের কর্মী নিহত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। তো যেখানে আওয়ামী লীগকে হত্যা করে, আওয়ামী লীগের গোস্ত খায়, আওয়ামী লীগের বাড়িতে গিয়ে হামলা করে, সেখানে আপনাদের উপরে কি অত্যাচার হয়েছে সেটা বলার আর কোনো অপেক্ষা না। আমি কোনো হত্যাকাণ্ড চাই না। আপনারা যদি আল্লাহর ইচ্ছায় সহযোগিতায় বেঁচে থাকি এবং আমাকে নির্বাচিত করেন, 14 গ্রামে কোনো হত্যাকাণ্ড হতে দেব না। 14 গ্রামে কোনো মাদকের ব্যবসা চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, কারো উপরে জুলুম চলবে না। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, পরিচয় নির্বিশেষে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের কথা বলেছিলেন, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়
তাহলে এক বিশাল দূরত্বের কথা বলেছিলেন। পশু পাখি জন্তু জানোয়ার এদের ভয় ছাড়া আর আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষের ভয় দেখানোর ব্যবস্থা থাকবে না। এই 14 গ্রামের আলপাড়ার বান্ধের জেলা থেকে শুরু করে কাশীনগরের শেষ প্রান্ত পর্যন্ত রাতের আধারে গভীর রাতে যে কোনো নারী নির্ভয়ে হাঁটতে পারবে, চলতে পারবে, একা যেতে পারবে, তার দিকে বাঁকা চোখে তাকানোর সাহস কারো থাকবে না। এবং কে যদি তাকায় আমরা তার চোখ উপড়ে ফেলব। 14 গ্রাম হবে এক শান্তির অধিকারের উন্নয়নের মডেল সারা বাংলাদেশের মধ্যে। আমার কাছে কোনো দলের পরিচয় থাকবে না, কোনো ধর্মের পরিচয় থাকবে না। যার বাড়ি 14 গ্রাম তিনি আমাদের লোক, তিনি আমার লোক। দলীয় পরিচয়ে কারোর উপর জুলুম করা হবে না। সম্মানিত ভাইরা, এই 14 গ্রামে বিগত 15 বছর কি হয়েছে আপনারা জানেন, আমি বলতে চাই না। অতীতকে, অতীতের গন্ধকে টানাটানি করতে চাই না। ভবিষ্যৎ, ফিউচার, এই হচ্ছে আমাদের দৃষ্টি। ভবিষ্যতে আমরা এই দেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা 14 গ্রামকে গড়ে তুলবো। আমি যুবকদেরকে কয়েকটি কর্তব্য পালনের জন্য অনুরোধ জানাবো। এক, কোন যুবক বেকার থাকতে পারবে না। হয় চাকরি করবে অথবা ব্যক্তিগত এন্টারপ্রেনিয়রশিপ, ব্যক্তিগত উদ্যোগ দিয়ে ছোট, মাঝারি এবং বড় ধরনের ব্যবসায় সম্পৃক্ত হবে। আমরা তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। 2, যারা ছাত্র আছো তাদেরকে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকা, আড্ডা দেওয়া সমীচীন হবে না। আমরা চাই 14 গ্রামের মেধাবী ছাত্ররা বাংলাদেশের শ্রেষ্ঠ রেজাল্ট করবে। তারা বিসিএসে যাবে, তারা আরবিতে যাবে, তারা ব্যবসায় যাবে, তারা বাংলাদেশের শীর্ষ জায়গাগুলো দখল করবে মেধা দিয়ে, চরিত্র দিয়ে, এবং 14 গ্রাম সারা বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এটা সম্ভব না? সম্ভব নয়। আমরা সেরকম একটি পরিবেশ গড়ে তুলতে চাই তোমাদের। 14 গ্রামে মাদককে তোমরা ঠেকাবে, মাদককে নো বলবে, এবং যারা মাদক ব্যবসার সাথে আছে তাদেরকে বুঝিয়ে সেইখান থেকে দূরে রাখার চেষ্টা করবে। তোমরা পারবে? কারণ মাদক শুধু এক ব্যক্তিকে ধ্বংস করে না, সমাজকে ধ্বংস করে দেয়। 14 গ্রামে কিছুটা মাদকের বিস্তার করছে আমি শুনেছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখন এখানে পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে এবং সিভিল প্রশাসন আছে। আমার অনুরোধ 14 গ্রামবাসীর পক্ষ থেকে আপনারা মাদকের চোরাচালান হতে দেবেন না। আমাদের পূর্ণ সমর্থন থাকবে আপনাদের প্রতি। ধরুন এবং সংশোধন করার জন্য উদ্যোগ নিয়ে আমরাও চেষ্টা করব। সম্মানিত ভাইরা, যারা আজকে মাদক ব্যবসার সাথে জড়িত আছেন, এটি কোনো পেশা হতে পারে না। মাদক খেয়ে আপনার ভাই নষ্ট হয়ে যেতে পারে, আপনার বন্ধু নষ্ট হয়ে যেতে পারে, আপনার সন্তান মাদকাসক্ত হইয়া ধ্বংসের দিকে চলে যেতে পারে। সেই জন্যে আমি আশা করি আপনারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকবেন না। আপনাদের জন্যে, আপনারা যদি চান তাহলে আমরা পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই 14 গ্রামে আমি যখন এমপি ছিলাম
আমি কিছু মৌলিক কাজ করেছি। যেমন এই 14 গ্রামকে পৌরসভা করা। আমার আগে প্রায় 45 বছর স্বাধীন বাংলাদেশের সময় কাটিয়েছিল কেউ 14 গ্রামকে পৌরসভা করে, কারণ এটা মৌলিক কাজ। এটা একবার হয়েছে, আর হতে হবে না, এটা চলতে থাকবে। আমি 14 গ্রামে পঞ্চায়েত শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করেছি, যেটা একটি বড় কাজ ছিল, সকলের পক্ষে এটা সম্ভব হয়। আমি 14 গ্রামে 1000 টেলিফোন, সেই ডিজিটাল টেলিফোন সিস্টেম চালু করেছি, যেটা সকলের পক্ষে করা সম্ভব না। এই 14 গ্রামে 350 কিলোমিটার বিদ্যুতের সংযোগ দিয়েছিলাম। মাত্র 50 কিলোমিটার বিদ্যুৎ যোগ হলে 14 গ্রামকে সম্পূর্ণ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণার জন্য উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এরপরে আরো 15 বছর যাওয়ার পরেও শতভাগই বিদ্যুতায়িত 14 গ্রাম ঘোষিত হওয়া সম্ভব হয়নি। ইনশাআল্লাহ যদি আবার সুযোগ আছে, 1 বছরের প্রথম বছরে 14 গ্রামকে শতভাগে বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখানে মৌলিক যে বড় বড় রাস্তা ছিল সেগুলো আমি করেছি, ছোট রাস্তা তো করেছি, সব রাস্তা উল্লেখের প্রয়োজন নেই। 37 কিলোমিটার রাস্তা ফখরুদ্দিন সড়ক আমরা সকলেই চিনি, এটি পুরাটাই আমি করেছি আমার সময়টা বড়। এখান থেকে মিয়াবাজার কাশীনগরের যে রাস্তা পুরাই ভেঙে গিয়েছিল, প্রায় নতুন করার মতো রোড হাইওয়ে অন্তর্ভুক্ত করে সেটাকে আমি তৈরি করেছি। এরপরে নিঃশ্বাসী থেকে যে রাস্তা সেটা আমি তৈরি করেছি। এরপরে আমাদের এই পৌরসভা যে রাস্তাটি মুন্সিরহাট চলে গেছে সেইটি আমি করেছি। এরপরে ট্রেনিং সেন্টার দিয়ে যেটা বলেছিলাম বিদ্যালয় সড়ক হারিশাদ্দার থেকে মুন্সিরহাট সেই কলেজ পর্যন্ত সেটা আমরা করেছিলাম। চিওড়া চিলপাড়া যে রাস্তা সেটা আমরা করেছি। পদুয়া গুণবতী যে রাস্তা সেটা আমরা করেছি। অসংখ্য ছোট রাস্তা করেছি, কয়েকশো কিলোমিটার। কিন্তু এই মেজর যেগুলো, এগুলো এলজিডি রাস্তা নয়, এগুলো রোডসেন হাইওয়ে, ওয়ার্ল্ড ব্যাংকের এডিডি, এশিয়ান ডেভেলপমেন্টের রাস্তা। সকল এমপির পক্ষে ওয়ার্ল্ড ব্যাংকের রাস্তা স্যাংশন আনা সম্ভব ছিল। সকল এমপি এডিবিতে যেতে পারত না। আল্লাহর রহমতে আমি দেশের সর্বোচ্চ জায়গায় যেতে পারতাম বিরোধী দল হওয়ার পরেও। এখন আমাদের পজিশন আগের থেকে একটু ভালো না খারাপ? এখন আমরা নিয়মিত এই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করি, আপনারা মাঝে মধ্যে দেখেন। সুতরাং যদি সুযোগ হয় তাহলে 14 গ্রামের ডেভেলপমেন্ট হবে ভিন্ন ডাইমেনশন। আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, আপনাদের সহযোগিতা, 14 গ্রামে কোনো দরিদ্র পরিবার থাকবে না। সকল এতিম পরিবার, সকল দরিদ্র পরিবার, সকল নিরী পরিবার, ইনশাআল্লাহ আমরা তাদের যে সমস্যা সেটা ঘরে ঘরে গিয়ে সেটির সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 14 গ্রামের সবচেয়ে দুটো বড় সমস্যা আছে বিগত 15 বছরে। একটি, মুরব্বীদের মানুষের কোনো মর্যাদা ছিল না এখানে, ঠিক কিনা? আলেমদের কোনো মর্যাদা ছিল না। আমাকে এক মাদ্রাসার প্রিন্সিপাল সেদিন অনেকটা কান্নাকাটি করে কান্নার কণ্ঠে বলছিলেন যে আমরা যখন যেতাম তখন আমাদেরকে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করা হতো। কার কথা বলেছে আপনাকে বুঝতে পারছেন? নাম বলা ঠিক, বুঝতে পারলে আর নাম বলতে চায় না, কারো বদনাম করতে চায় না, নাম বলে। অনেক চেয়ারম্যান আমাকে বলেছেন, সাবেক চেয়ারম্যান, তারা সেখানে গেলে তাদেরকে লজ্জিত করা হতো মানুষের সামনে। মর্যাদা ছিল না মানুষের, অধিকার ছিল না মানুষের, দল কানা একটি রাজত্ব ছিল। বাংলাদেশের কথা বলছি না, 14 গ্রামের। ইনশাআল্লাহ আমরা মানুষের মর্যাদাকে, যত গরিবই হোক মানুষ
গোষ্ঠী, তিনি মানুষ, ঠিক কিনা? মানুষের মর্যাদা রক্ষা করা হবে, পুনরুদ্ধার করা হবে এবং এর সামাজিক যে নৈরাজ্য, সেই নৈরাজ্য আর হতে দেওয়া হবে না, হবে না, হবে না। তিনি যিনিও। সম্মানিত ভাইরা, এই সোশ্যাল সেন্টারটি আমরা জাতীয়ভাবে দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে ফ্যাসিজম বিদায় হয়ে গেছে। আপনারা জানেন, ইতিহাস বলে ফ্যাসিস্টরা একবার বিদায় হলে আবার ক্ষমতায় ফিরে আসে না। এই দেশেও সেটা হবে না। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। মাঝে মধ্যে যে দলটির কথা বলছি, তাদের এখন সভাপতিকে জানেন, তাদের সেক্রেটারি কিটা জানেন? আমরা সেটা জানি না। নির্বাচন আমরা বলেছি সুষ্ঠু, নিরপেক্ষ, পার্টিসিপেটরি নির্বাচন হতে হবে এবং সেটি 2025 সালের ভিতরে হতে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন সম্ভব, যদি তার আংশিক সংস্কার করে। আমরা মনে করি 3 থেকে 6 মাসের ভিতরে প্রয়োজনীয় সংস্কার সাধন করা সম্ভব এবং তারপরে এই বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান করবে। এটাই জাতির প্রত্যাশা, জামাত ইসলামের দাবি। আমাদেরকে বলা হয় নারীর অধিকার থাকবে কিনা, আমার পরিবারে নারীরা চাকরি করতে পারবে কিনা। আমার পরিবারে আমার স্ত্রী একজন প্রফেসর রেডিওলজিস্ট, তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি চাকরি করেন। আমার মেয়ে একজন ডাক্তার প্রফেসর, তিনি চাকরি করেন। আমার দ্বিতীয় মেয়ে একটি ইউনিভার্সিটির টিচার, তিনি চাকরি করেন। আমার ছোট মেয়ে একটা আর্কিটেক্ট, তিনি চাকরি করেন। তাহলে আমরা ক্ষমতা আসলে যদি চাকরি করা না যায়, তাহলে আমার পরিবারই তো চাকরি দিতে পারছে না। এটি আমাদের বিরুদ্ধে অপপ্রচার। বৃষ্টি হচ্ছে আমি জানি, আমরা শেষ করছি। আর একটি অপপ্রচার আমাদের বিরুদ্ধে আছে যে এই দেশে জামাত ইসলামী যদি ক্ষমতা আসে তাহলে মাইনরিটির উপরে জুলুম হবে। এটা একটি ডাহা মিথ্যা প্রচারণা। 14 গ্রামের হিন্দুরাই এটা সাক্ষী দেবেন যে আমরা যখন এমপি ছিলাম তাদের উপরে কোনো জুলুম হয়েছে কিনা। এই 14 গ্রাম বাজারে তাদের একটা মন্দির ছিল, আওয়ামী লীগ দখল করে রেখেছিল। আমি নিজে দাঁড়িয়ে তাদের মন্দিরে রক্ষা করে চতুর্দিকে ওয়াল করে এটাকে প্রোটেক্টেড করছি এবং এখানকার হিন্দুদের যিনি সভাপতি, ভারতীয় একটি মিডিয়ার মাধ্যমে উনি এই ঘটনা বলেছেন এবং সাক্ষী দিয়েছেন। আমরা কারো উপরে কোনো কিছুই চাপিয়ে দেব না। প্রত্যেকেই তার ইচ্ছা অনুসারে অধিকার নিয়ে বসবাস করতে পারবেন। জামাত ইসলামী একটি কল্যাণের রাষ্ট্র চায়। এই কল্যাণ রাষ্ট্র মানে হচ্ছে ন্যায় বিচার পাবেন, অধিকার পাবেন, ইজ্জত পাবেন এবং প্রত্যেকটি মানুষ দল মত নির্বিশেষে